নমস্কার বন্ধুরা। বন্ধুরা, যদি সত্যিকারের নিজের স্পিরিচুয়ালিটির এরিয়াতে কেউ পারফেক্ট উন্নতি করতে চায়, তো তাকে ধ্যানে বসতেই হবে। কেননা ধ্যান হোক বা কুণ্ডলিনী জাগরণ হোক বা বাতিনি আঁখ খোলা হোক, এর কোনো জাত ধর্ম হয় না। একে যে চাইবে সে করতে পারে। তার জন্য চাই কেবল ইচ্ছাশক্তি। তো আসুন বন্ধুরা, আজকে আমি আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্সের কথা জানাবো। সেটা হচ্ছে অটো রাইটিং। তখন আমি এর বিষয়ে কিছুই জানতাম না, মাত্র ক্লাস 8-এ পড়ি। হঠাৎ আমার গুরুর আঙুলের নিলামের আংটি পুকুরে পড়ে যায়, আর তারপর পুরো পুকুর তোলপাড় করা হয়। পুরো পুকুর থেকে জল বাইরে বের করা হয়েছিল, কিন্তু আংটি পাওয়া গেল না। আর তারপর আমাকে তিনি ব্রহ্ম মুহূর্তের সময় ডেকে অটো রাইটিং করতে বসিয়েছিলেন। খুব একটা তখন এর বিষয়ে আমি কিছুই জানতাম না, তবে উনি যা যা বললেন আমি সেসব করলাম। আর্ধেক জ্ঞান ছিল আমার, আর্ধেক জ্ঞান ছিল না। ঘুম ঘুম ভাব। আমার সামনে এক গোছা সাদা দিস্তা কাগজ রাখা ছিল, আর আমার হাতে লাল কালির কলম ছিল। তো আসুন বন্ধুরা, এই বিষয়ে আজকে আমরা খুব ভালোভাবে সব কিছু জানবো। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। আমাদের বাড়ির সামনে আমার গুরুর উঠবার জন্যে খুব সুন্দর আউট হাউস বানানো হয়েছিল। সেদিন ভোর ভোর 3টের সময়, যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, আমি আমার বড় মা অর্থাৎ জেঠিমার সাথে ওনার কাছে যাই। তিনি আমাদের অপেক্ষায় ছিলেন। তারপর আমার হাতে কলম দিয়ে বললেন, তুই ধরে বসে থাক, ও নিজে নিজে যা চাইবে সেসব কাগজে লেখা হয়ে যাবে। আমি কেবল কলমটা ধরে বসেছিলাম। তারপর কলম নিজে নিজে ইংরেজিতে কিছু লেখা আরম্ভ করলো। মাঝে মাঝে আমার হাতে কারেন্ট মারার মতো মনে হতো, যেন হাতে শক লাগছে। পুরো শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। এরকম লাগছিল আমি বরফের মাঝে বসে আছি। চারিদিকে বরফের পাহাড়, আর সেই বরফের মধ্যে থেকে ধোঁয়া উঠছে। দেহটা এত অস্থির হচ্ছিল যে আমি হয়তো এই ঠান্ডাতে আর বসতে পারবো না, আর সহ্য করতে পারবো না। কিন্তু এর মধ্যেই সময় ফুরিয়ে এলো। আধ ঘন্টার মতন সময় পুরোপুরি হয়ে গেছিল। প্রায় আধ ঘন্টার মধ্যে লেখা শেষ হয়ে গিয়েছিল। সেই সময়ের ঘটনা আমার খুব একটা কিছু মনে ছিল না। তবে পরে আমার জেঠিমা জানালেন, গুরু দ্বারা কোনো দিব্য শক্তিকে ডাকা হয়েছিল। ওনাকে 2টি প্রশ্ন করা হয়েছিল। প্রথমটি ছিল নিলাম পাথরের আংটিটা পাওয়া যাবে কি না, আর কেন পাওয়া যাবে না, কেননা সেই নিলাম এক দিব্য শক্তির দ্বারা প্রদত্ত ছিল। দ্বিতীয় প্রশ্নটি কী ছিল আমার এখন কিন্তু সেটা মনে পড়ছে না, কারণ সেসব বাচ্চাবেলার দিনগুলি আমি ভুলে গেছি। আজকের বাচ্চারা অনেক ম্যাচিওর, কিন্তু আমি তো ভাই আজও শিশু। তো এবার আমরা এই অটোমেটিক রাইটিংয়ের বিষয়ে জেনে নেব, যে এই কিভাবে কাজ করে। যেহেতু ধ্যান করে করে আমি বর্তমান অভ্যস্ত, তাই এখানে ধ্যানের দ্বারা অটো রাইটিং করবার বিদ্যা ও জানতে পেরে গেছি। আসলে ধ্যানী সাধকের কনসিয়াস মাইন্ড যখন ইউনিভার্সের সাথে কানেক্ট হয়, তখন এই ক্রিয়াগুলো ঘটে থাকে। সাধকের কনসিয়াস মাইন্ডকে ইউনিভার্সাল মাইন্ডের সাথে যুক্ত হওয়ার জন্যে তার নিজের সুপার কনসিয়াস মাইন্ড সাহায্য করে থাকে। আর তখন এক সুপার পাওয়ারও ক্রিয়েট হওয়া আরম্ভ হয়ে যায়। এই সুপার পাওয়ার সাধককে ধ্যানে ঈশ্বর বা অ্যাঞ্জেল দেখার সাথে সাথে ফরিস্তার সাথেও কানেক্ট করে থাকে। আর তখন সাধকের দ্বারা জিজ্ঞেস করা কোশ্চেনের প্রপার অ্যান্সার পাওয়া যায়। এটা হচ্ছে সায়েন্টিফিক রিজন। কেননা সাধক ধ্যানে যখন এইসব সুপ্রিম পাওয়ারদের সাথে কানেক্ট হয়, তখন অটোমেটিক্যালি তার হাতের কলম সাদা ধপধপে কাগজের উপর ছোটা আরম্ভ করে। ছোটা অর্থাৎ লেখা আরম্ভ করে, কেননা সাধকের মধ্যে পজিটিভ ফ্রিকোয়েন্সি ইলেকট্রিসিটির মতো ছুটতে থাকে। এখানে সাধক নিজের মন থেকে কিন্তু কিছুই লিখে না, সব কিন্তু ডিভাইন পাওয়ার থাকে। আর ব্রহ্ম মুহূর্তে এই কাজগুলো কেন করা হয়? কারণ তখন সাধকের মাইন্ড একদম ফ্রেশ থাকে, একদম শার্প থাকে। মানুষের কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, সুপার কনসিয়াস মাইন্ড, কালেকটিভ মাইন্ড অ্যান্ড ইউনিভার্সাল মাইন্ড, এরা সাধককে ফ্রিলি অ্যান্ড ট্রুলি সাপোর্ট করে থাকে। ঠিক সেই সময়, যেহেতু ইউনিভার্সাল মাইন্ডের কাছে এই ইউনিভার্সের সব প্রকারের নলেজ থাকে, তখন তাকে এই অটো রাইটিংয়ের থ্রু প্রশ্ন জিজ্ঞেস করলে
সে যা উত্তর দেবে সেটাই কলম ক্যাচ করে কাগজে চলা অর্থাৎ লেখা আরম্ভ করে। পরে এইসব লেখাগুলোকে ভালো করে অ্যাড করে ওয়ার্ডস সেন্টেন্স তৈরি করতে হয়, আর তারপর তাতে অ্যান্সার বের করে নিতে হয়। তবে আমার অভিজ্ঞতা এই বলে, যদি ছোট ছোট ক্লিয়ার কোশ্চেন করা হয় যার উত্তর ইয়েস আর নোতে পাওয়া যাবে, তো সেটা বুঝতে বেশি সুবিধে হবে। তাছাড়া অনেক সময় কিছু ডিজাইন ও গড়ে উঠে, সেগুলোকে ম্যাচ করে কোশ্চেনের অ্যান্সার বার করতে হয়। অটো রাইটিং নিজের জন্যেও করা যায়, আবার কোনো অন্যের জন্যেও করা যায়। এই অটো রাইটিং করবার সময় যে কেবল পজিটিভ এন্টিটিদের সাহায্য নেওয়া হয় তা নয়, অনেক সময় মৃত আত্মাদেরও ডাকা হয়। যেমন কেউ মারা গেছে আর তার কারণ জানা নেই, তো সেটাও বের করা যায়। কারো হয়তো ডেড বডি পাওয়া যায়নি, তো সেটাও জানা যায়। আমার মনে আছে আমি তখন ক্লাস 11-এ ছিলাম। আমাদের সময় তাকে হায়ার সেকেন্ডারি বলা হতো। 12 সিস্টেম তখন হয়নি। তো আমাদের স্কুলের ক্লাস 9-এর একটি মেয়ে হঠাৎ আগুনে পুড়ে মারা যায়। তখন আমি ও আমার বান্ধবী অম্বিকা প্ল্যানচেট করে তার মৃত্যুর কারণ জেনেছিলাম। কিন্তু আমরা পুরোপুরি প্ল্যানচেটের উপরে ডিপেন্ড করিনি। তখন আমি আবার এই অটো রাইটিং করেছিলাম। দেখলাম উত্তর প্রায় প্রায় সমান ছিল, অর্থাৎ প্ল্যানচেট ও অটো রাইটিংয়ের উত্তর প্রায় সেম ছিল। তাই আমার বলার মুখ্য কথা হচ্ছে যে মৃত আত্মাকেও ডেকে অটো রাইটিং করা যায়। এই অটো রাইটিং করবার সময় সাধকের হাতের উপর তার নিজস্ব কোনো কন্ট্রোল থাকে না। হাতের কলম আপনি আপ চলতে থাকে। এবার আসুন আমরা কিছু প্রিকশন নেওয়ার কথা জেনে নিই। নাম্বার 1, অনেক জায়গায় গুরু সাধককে নিজের চারপাশে সুরক্ষা ঘেরা লাগাতে শিখিয়ে দেন, যাতে কোনো স্পিরিট অ্যাটাক না করতে পারে। এটা তখন করা হয় যখন কোনো মৃত আত্মাকে ডাকা হচ্ছে। নাম্বার 2, যারা চেয়ার টেবিলে বসে এসব ক্রিয়া করেন তারাও প্রপার প্রিকশন নিয়ে থাকেন। সেসব আলাদা আলাদা নিয়ম হয়। নাম্বার 3, অটো রাইটিং করবার পূর্বে শ্বাস প্রশ্বাসকে ভালো করে চালিয়ে মনকে একাগ্র করে নিতে হয়, যাতে সাধকের মনে কোশ্চেনের অ্যান্সার ছাড়া অন্য কোনো বিষয় না ঢুকতে পারে। নাম্বার 4, ধ্যান সাধনা দ্বারা যাদের অরা ক্লিন হয়ে যায়, যাদের 7টি চক্র ঠিক থাকে এবং পঞ্চতত্ত্ব ব্যালেন্স থাকে, তারা ইজিলি এই কাজ করে সঠিক উত্তর পেয়ে থাকেন। নাম্বার 5, মনকে 3-4 দিন ধরে একদম শান্ত রাখতে হয়। দেহকেও পরিষ্কার রাখতে হয়, যাতে মনে ও দেহে কোনো ব্লকেজ না দেখা যায়। সব কিছু ক্লিন থাকলে রেজাল্ট ভালো আসে। বন্ধুরা, আমি আগেও বলেছি ও এখনও বলবো যে ভিন্ন ভিন্ন গুরুদের একই সাবজেক্টকে শেখানোর টেকনিক আলাদা আলাদা হতে পারে। তাই আমি আমার গুরুর পদ্ধতি আপনাদেরকে জানাই ও জানালাম। তাই এই বিষয়কে নিয়ে বিচলিত হবেন না, সন্দেহ করবেন না। দেখুন, এসব আমাদের পূর্বদিন ধরে চলে আসার এক টেকনিক। এগুলো অনেক চাপা পড়ে গেছে, কারণ আজ সেসব দক্ষ গুরুরা অনেক কমে গেছেন। যাই হোক, আমি এখানে যা কিছু আপনাদেরকে জানালাম, আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমি আবার আসবো কিছু নতুন তথ্য, নতুন বিষয়কে নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।